আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আশুলিয়ার শিল্পাঞ্চলে কারখানা শ্রমিকদের 24 ঘন্টার অবরোধে নবীনগর চন্দ্রায় 20 কিলোমিটার যানজট, ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে বাবা মা ও 4 শিশু সন্তানের মৃত্যু, আগুনের ঘটনা তদন্তে পুলিশ। রজত জয়ন্তী পেরিয়ে 26 বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই, চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয় হৃদয় বাংলাদেশ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বাসযোগ্য ধরিত্রী গড়ার কার্যক্রমে বিশিষ্ট জনদের প্রশংসা। এবং ব্যাটিং ব্যর্থতায় আড়াই দিনে কানপুর টেস্ট হারের শঙ্কায় বাংলাদেশ, টাইগারদের দেওয়া 95 রানের টার্গেটে ব্যাটিংয়ে স্বাগতিক ভারত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আশুলিয়ার শিল্পাঞ্চলে কারখানা শ্রমিকদের টানা 24 ঘন্টা অবরোধের কারণে প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ। গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও 2টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। জাকির হাসান ও ফজলুল হক মোরলের পাঠানো তথ্য এবং মাসুদ পারভেজের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শিল্পাঞ্চল আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে বাইপাল এলাকায় বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা টানা 24 ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ প্রায় 20 কিলোমিটার যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাল আবদুল্লাপুর সড়ক। তবে 14টি তৈরি পোশাক কারখানা বন্ধ ছাড়া সবগুলোতে পুরোদমে উৎপাদন চলছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। গাজীপুর বাইপাস এলাকায় 3 মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এপিএল অ্যাপারেলস কারখানা শ্রমিকরা। তাদের অভিযোগ, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই এপিএল অ্যাপারেলসের কারখানা বন্ধ রাখা হয়েছে। শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে 2 নারী সহ একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে মৃতরা হলেন এমারুল হোসেন, তার স্ত্রী পলিয়া আক্তার ও তাদের 4 সন্তান পলাশ মিয়া, ফরহাদ মিয়া, ফাতেমা বেগম এবং ওমর ফারুক। আগুনের সূত্রপাত নিয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। বিএনপির মিছিলে হামলার অভিযোগে করা মামলায় ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে ও সাভার থানায় করা আরও এক মামলায় আদালতে নেওয়া হয়েছে সাবেক হুইপ মাহবুব আরা গিনিকে। এসব বিষয়ে আরও জানতে কথা বলছি নাজিব বেগের সাথে। নাজিব শুনতে পাচ্ছেন? দুঃখিত দর্শক, আমরা নাজিব বেগের সাথে পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করব। এবারে চালিয়ে দিচ্ছে অন্যান্য প্রসঙ্গ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে 3 কিলোমিটার এলাকা নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পর্যায়ক্রমে ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম শুরু হবে। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়। লালা নসীনের রিপোর্ট। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নীরব জোনে হর্ন নিষিদ্ধ থাকলেও আইনের প্রয়োগ না থাকায় পুরো রাজপথ জুড়ে চলে হর্ন দেওয়ার প্রতিযোগিতা।
শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ বিভিন্ন এলাকাকে নীরব এলাকা হিসেবে চিহ্নিত থাকলেও তার বাস্তবায়ন হয়নি কোনোদিন। এবার নতুন করে বিমানবন্দর এলাকার ৩ কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করল অন্তর্বর্তী সরকার। র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। উত্তরে স্কলাস্টিকা থেকে দক্ষিণে লা মেরিডিয়ান পর্যন্ত আগামী ৭ দিন শিক্ষার্থী সহ ভলান্টিয়াররা এই কার্যক্রম দেখভাল করবে। আমরা শত চেষ্টা করেও যে হর্নের ইয়েটা এখন কিন্তু আমরা এখানে পাচ্ছি, এর সাউন্ডটা আরো 20 ভাগ বেশি ছিল, কমে এসছে। যে অভ্যাসগত ব্যাপারটাকে আমাদের প্রতিনিয়ত এটাকে করে আস্তে আস্তে এটাকে কমিয়ে আনতে হবে। ডিসেম্বর জানুয়ারিতে পুরো ঢাকা শহরে শব্দ দূষণের বিরুদ্ধে কর্মসূচি নেওয়া হবে বলে জানায় পরিবেশ উপদেষ্টা। গোটা ঢাকা শহরের যে শব্দ দূষণ, এটা আমরা আইনের প্রয়োগ জরিমানা দিয়ে শুরু করতে চাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে। তার কারণ হচ্ছে ওই সময় আমরা অনেক বেশি শিক্ষার্থী পাবো। এত ট্রাফিক পুলিশ তো অন্য কাজ রেখে আমাকে দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো ওই জন্য আমরা পুরো ঢাকাব্যাপী ডিসেম্বর জানুয়ারিতে যাব, কিন্তু অক্টোবর নভেম্বরে আমরা প্রধান প্রধান সড়কে এরকম কিছু সচেতনতামূলক কাজ করব, যাতে করে বিষয়টা ছড়িয়ে যায় সবার। ভিআইপি প্রোটোকলে সাইরেন বাজানো নিরুৎসাহিত করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিই। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের দায়িত্বরত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। বৈঠকে গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিনের পরিস্থিতির উপর দৃষ্টিপাত করেছে। ফিলিস্তিন এবং সে দেশের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টা। 1999 সালে 1 অক্টোবর দেশের টেলিভিশন জগতে এক নতুন সূর্যোদয় হয়। আজ সেই সূর্য 25 পেরিয়ে 26-এর যাত্রা শুরু করেছে। চ্যানেল আই এমন একটি নাম যা বাংলাদেশের গণমাধ্যম জগৎকে শুধু আলোকিত করেনি, বরং চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয়, হৃদয় বাংলাদেশ। বাংলাদেশের মাটি, প্রকৃতি, কৃষ্টি, সংস্কৃতি দীর্ঘ যাত্রায় কোটি দর্শককে সাথে নিয়ে চ্যানেল আই হয়ে ওঠে সবার প্রাণের চ্যানেল। মাসুর শাকিলের রিপোর্ট। 25 বছরের দুরন্ত বর্ণিল পথে চলায় রজত জয়ন্তী পেরিয়ে চ্যানেল আই শুধু একটি টেলিভিশন নয়, কোটি দর্শকের ভালোবাসায় একটি পরিবার, এক অনন্য অনুভূতি যা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। সংবাদ থেকে শুরু করে সংস্কৃতি, বিনোদন থেকে সামাজিক দায়িত্ব, প্রতিটি ক্ষেত্রে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে অবিচল পথ চলা। চ্যানেল আই তার প্রতিটি আয়োজনে সবার আগে রেখেছে সবুজ শ্যামল বাংলাদেশের মাটি, মানুষ আর প্রাণ প্রকৃতিকে। চ্যানেল আই দেশের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে দর্শকদের জন্য উপহার দিয়েছে নানা অনুষ্ঠান। কৃষি, কৃষক ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে হৃদয়ে মাটি ও মানুষ বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রাণ প্রকৃতি রক্ষায় চ্যানেল আইয়ের অনুষ্ঠান প্রকৃত জীবন জাতীয় আন্তর্জাতিক পরিসরে অর্জন করেছে ভিন্ন মাত্রার মর্যাদা। দেশের প্রতিটি বিশেষ দিবসে চ্যানেল আই প্রাঙ্গণে মেলা, সকল মতকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশে সাম্প্রতিক বিষয় নিয়ে টকশো তৃতীয় মাত্রা, সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা অনুষ্ঠান, সংবাদপত্রে বাংলাদেশ 25 বছর ধরে দেশের মানুষের কণ্ঠস্বর তুলে ধরছে। চ্যানেল আই শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা মানুষের জীবনের কথা বলেছে। জাতীয় দিবসগুলোতে যখন পুরো দেশ একত্রিত হয়, তখন চ্যানেল আইও সেই উদযাপনের অগ্রগণ্য অংশীদার। 21শে ফেব্রুয়ারি কিংবা স্বাধীনতা বিজয় দিবসে ভিন্ন মাত্রার আয়োজনে এগিয়ে থাকে চ্যানেল আই। নাটক, গান, চলচ্চিত্রের মধ্য দিয়ে চ্যানেল আই গড়ে তুলেছে এক সৃজনশীল জগৎ, যেখানে মানুষ খুঁজে পেয়েছে ভালোবাসা, সাহস এবং জীবনের নতুন অর্থ। দেশ ও প্রবাসী বাংলাদেশের মানুষ চ্যানেল আইকে দেখেন তাদের জীবনের অংশ আর নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে। টেলিভিশনের পর্দার গণ্ডি পেরিয়ে চ্যানেল আই দুনিয়া জুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেছে ডিজিটাল মাধ্যমে। বাংলা ভাষার সবচেয়ে বেশি কন্টেন্ট নিয়ে চ্যানেল আইয়ের অতিথি প্ল্যাটফর্ম আইস্ক্রিন স্বল্প সময়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। 26 বছরের পথ চলার এই মহেন্দ্রক্ষণে চ্যানেল আই আগামীতে আরও এগিয়ে যেতে চায় দেশের মানুষের জন্য, বলে যেতে চায় দেশ ও দেশের মানুষের কথা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।
দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন স্টেশন চ্যানেল আই-এর ২৬ বছরের পদার্পণের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বস্তুনিষ্ঠ সংবাদ ও হৃদয়ে বাংলাদেশকে লালন করে আলোচনা সহ নানান আয়োজনের প্রশংসা করেছেন রাজনীতিবিদরা। তাদের প্রত্যাশা দিন দিন আরও মান উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে চ্যানেল আই। তাফিমুল ইসলামের সহযোগিতায় জানাচ্ছেন রাহুল রায়। প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল চ্যানেল আই 1999 সালের 1 অক্টোবর যাত্রা শুরুর পর চ্যানেল আই এ সংবাদ সম্প্রচার শুরু হয় 2001-এর 1 অক্টোবর। প্রতি বছরই বর্ণিল আয়োজনে চ্যানেল আই এর জন্মদিন উদযাপনে অংশ নেন সর্বস্তরের মানুষ। তবে এবার কোনো উৎসব আয়োজন নেই। আয়োজনের জন্য বরাদ্দ করা পুরো অর্থই দেওয়া হবে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তা তহবিলে। তবে চ্যানেল আইয়ের এই গর্বের দিনে শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদরা। চ্যানেল আই ইলেকট্রনিক চ্যানেল হিসেবে বাংলাদেশের গণমানুষের কাছে অত্যন্ত পরিচিত প্রিয় একটি নাম। তাদের সাংস্কৃতিক যে কর্মসূচিগুলো প্রোগ্রামগুলো সেগুলো মানুষের যথেষ্ট দাগ কাটে। আর একই সঙ্গে তাদের যে কৃষিভিত্তিক যেটা আপনার শাইখ সিরাজ সাহেবের হৃদয়ে মাটিও মানুষ, এটাও দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটা প্রোগ্রাম। জনগণের সঙ্গে তাদের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে থাকে এই আশা আমরা করি। শুধু উৎসবের টাকাই নয়, চ্যানেল আইয়ের কর্মীদের একদিনের বেতনও দেওয়া হচ্ছে বন্যার্ত এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য। চ্যানেল আইয়ের এমন উদ্যোগকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। উদ্যোগে সামিল হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। চ্যানেল আই পরিবারের সমস্ত সদস্যবৃন্দ এবং চ্যানেল আইয়ের দর্শকবৃন্দকে মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যাশা ব্যক্ত করছি অতীতের মতো আগামীর দিনগুলোতেও জাতির প্রয়োজনে আইনের শাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত করতে এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং রাখতে চ্যানেল আই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চ্যানেলের অন্যান্য যে উদাহরণমূলক যে কর্মকাণ্ডগুলো, তার মধ্যে এটাও একটি অত্যন্ত প্রশংসনীয় একটি কর্মকাণ্ড। আমি চ্যানেল আইয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই সেজন্যে। সংবাদ, অনুষ্ঠান, টকশো সহ চ্যানেল আইয়ের প্রতিটা আয়োজনেই সঙ্গে থাকতে চান রাজনীতিবিদরা। এই শুভ দিনে আমি চ্যানেল আইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি। রাজনীতিতে আমার পরিচয় করিয়ে দিয়েছে বলে বলা যায় এক কথায় চ্যানেল আই। তো সেই কারণে আমার অনেক কৃতজ্ঞতা চ্যানেল আইয়ের প্রতি, এবং এরা সামনের দিকে আরও ভালো করুক, আরও সুন্দরভাবে তারা পরিচালিত হোক। দেশ ও জাতির কল্যাণে তারা যতটুকু অবদান রেখেছে সামনে আরও বেশি করে রাখবে, এই প্রত্যাশা করছি। চ্যানেল আইকে 26তম জন্মবার্ষিকীতে অনেক শুভেচ্ছা। আমরা আশা করি বিগত দিনগুলির মতোই চ্যানেল আই জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, গণতন্ত্রের কথা বলবে। চ্যানেল আই তার অনুষ্ঠান নির্মাণ সহ নিরপেক্ষ সংবাদ প্রচারের ক্ষেত্রে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আইয়ের প্রতি সেটিই কাম্য। রাজনীতিবিদদের প্রত্যাশা, জাতি ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করা চ্যানেল আই অগ্রণী ভূমিকা রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তা সহ পতিত জমিতে চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছের চারা দেওয়া হয়। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী গড়তে প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। এনায়েতুর রহমানের রিপোর্ট। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে চরম হুমকিতে দেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশ প্রকৃতি।
পরিবেশের ভারসাম্য রক্ষা সহ জনজীবনের উন্নয়নে পটুয়াখালীতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা যে ধরনের কার্বন আমাদের চারপাশে উৎপন্ন করছি এবং এই বায়ুমণ্ডলে কার্বনের নিঃসরণ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ যদি 45% নামাতে না পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু বিশাল বিপর্যয় হবে। এই যে জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের মূল কারণ কিন্তু উষ্ণতা। সুতরাং কার্বন নিঃসরণকে যদি কমাতে চাই বৃক্ষরোপণের বিকল্প নেই। সবচেয়ে সহজ একটি পদ্ধতি হচ্ছে বৃক্ষরোপণ। তাই আসুন আমরা বৃক্ষরোপণ করি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ও আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ সহ বিভিন্ন সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। গাছ জীবন, আমাদের ফল দেয়, তারপর শ্বাস নিঃশ্বাস করার জন্য উপকার করে। আমরা যদি গাছ লাগাই তাহলে অক্সিজেন বাড়বে এবং মানুষ সুন্দরভাবে জীবন করতে পারবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ। গাছ মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। যে উপাদানটি আমাদের জীবনের জন্য প্রতিকূল সেটি বৃক্ষ ভক্ষণ করে। সুতরাং সারা পৃথিবী আজকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে নিরন্তর চেষ্টা করতেছে, প্রকৃতি জীবন ক্লাব এমন চমৎকার একটি প্রোগ্রাম করেছে, অত্যন্ত আনন্দিত। এটা রক্ষণাবেক্ষণ করতে হবে, এটা ভালো পরিচর্যা করতে হবে। প্রকৃতি ও জীবন ক্লাবকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান তাদের এই অনুষ্ঠানের চলমান থাকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পটুয়াখালীকে সবুজে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। প্রকৃতি এবং জীবন ক্লাব যে ধরনের কর্মসূচি এই পটুয়াখালী জেলায় পরিচালনা করছে, পটুয়াখালীর বিভিন্ন এলাকায় তারা গাছের চারা রোপণের জন্য চারা বিতরণ এবং পরিচর্যা বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং এইগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করছে। আন্তরিক ধন্যবাদ জানাই, তারা এই ধারা অব্যাহত রাখবে। গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুগুলো আছে আমরা সবাই এটা নিয়ে কনসার্ন। আমাদের বাংলাদেশ সরকার সহ অন্যান্য বিভিন্ন পরিবারদের সংগঠন এই সঙ্গে বিভিন্ন রকম কার্যক্রম করতেছে। আমরা চাই প্রকৃতি ও জীবনের যে উদ্যোগ, যে সবুজায়নের মাধ্যমে স্থানীয়ভাবে এসবের কার্যক্রম বেগবান হবে। বনায়নের এবং প্রকৃতি এবং সংরক্ষণের সেই কাজে আপনারা একটা সংগঠন হয়ে এগিয়ে আসছেন, এর জন্য আমি সাধুবাদ জানাই। আমরা আজকে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গাছ বিতরণ করেছি। স্কুলের শিক্ষক ছাত্র, কলেজের শিক্ষক ছাত্র, এদের সকলের সমন্বয়ে আমরা যে অনুষ্ঠানটা করেছি, অনুষ্ঠানটা সুন্দর ও সার্থক হয়েছে। প্রকৃতি জীবন আমাদের ব্যক্তি জীবনের সাথে যথেষ্ট পরিমাণে মিল রয়েছে। প্রকৃতি ভালো থাকলে মানুষও ভালো থাকে। প্রকৃতি ও জীবন রক্ষায় সবুজায়নের এই উদ্যোগকে আন্দোলনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ। রাজধানী আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত টুর্নামেন্টে অন্তর্ভুক্ত থাকছে দেশ বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে 2টি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও জাতীয় টুর্নামেন্ট সহ মোট 3টি টুর্নামেন্ট। অংশ নিচ্ছেন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের সেরা স্কোয়াশ খেলোয়াড়রা। টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 4 অক্টোবর বিকেল 5টায়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা সংবেদনশীল তথ্যের সুরক্ষা। কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকি কমানোর পাশাপাশি সম্ভাব্য ক্ষতি থেকেও নিজেদের রক্ষা করা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় বিমান বাহিনী প্রধান বলেন, সাইবার নিরাপত্তা বিষয়ে নিজেরা সচেতন হয়ে পরিবারের সদস্যদেরকেও সচেতন করতে হবে। অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।
We as a member of Bangladesh Air Force must recognize that cyber threats are not confined by borders and traditional tactics. The attackers are often faceless and the methods they employ are constantly evolving. In this environment, awareness is the first line of defense, and by the numbers they have shown that it is more than 60% of the attacks can be thwarted if we are self-concerned and we are aware. চট্টগ্রামের ফটিকছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। এবারের বন্যায় কেবল চট্টগ্রামের ফটিকছড়িতেই ১.৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬০০-র বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছে, নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে শুরু থেকেই বন্যা দুর্গতদের পাশে ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। সেনাবাহিনী আমাকে সেলাই মেশিনটা দিয়েছে, আমাদেরকে সেনাবাহিনীকে আমাদেরকে টিন দিছে। আমি বিনা পয়সায় ওষুধ পাইছি, আমার ব্যথার ওষুধ দিছে, চিকিৎসা করালাম, ওষুধ দিল। বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এখন ১ বস্তা সার পাইছি, আমার বহুত হাই হয়েছে, আমি জ্বালাও পাইছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে ফটিকছড়ির বুসপুর সরকারি স্কুল মাঠে ৫০০-র বেশি পরিবারকে নগদ ২০,৭৫,০০০ টাকা, ঢেউঠিন, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণ এবং ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়া হয়েছে। প্রথম দিন থেকে এই ফটিকছড়িবাসীর সাথে একসাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত ছিলাম। বিভিন্ন সময়ে আমরা এই পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি। বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী অভাবনীয় কাজ করেছে। বন্যার্তদেরকে উদ্ধার, তাদেরকে আশ্রয়কেন্দ্রে রাখা, চিকিৎসা সেবা প্রদান, খাদ্য প্রদান সব কিছুতেই কাজ করেছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি। কমিউনিটি ডেভেলপমেন্টের কোনো কাজ, মনে করেন কোনো জায়গাতে ডিপ টিউবওয়েল নষ্ট হয়ে গেছে বা কোনো জায়গাতে কিছু স্যানিটারি টয়লেট করতে হয়, এরকম কিছু বিষয় থাকে যেটাতে সমাজের উপকার হয়, মানুষ সামষ্টিকভাবে একজনের জন্য না সবার জন্য একটা উপকার করার বিষয় থাকতে পারে। তো আমরা প্রশাসনকে সহায়তা করার জন্যই এসেছি, এক্ষেত্রে আমরা সহায়তা করব। অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম সহ সামরিক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। আদালতের রায়ের প্রতিক্রিয়ায় বিজয়ী মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই জয় আনন্দের, কারণ দীর্ঘ ৪ বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার অংশ। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সীমিত স্থল অভিযানের ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েলি সৈন্যরা ভারী অস্ত্রবাহী সাঁজোয়া বহন নিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী গ্রামে প্রবেশ করে। বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরও ৯৫ জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালানো হচ্ছে। সুদিতা মাহমুদের রিপোর্ট। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবাননে যে স্থল অভিযান শুরু হয়েছে তা গাজার মতো বিস্তৃত আকারের নয়, সংক্ষিপ্ত ও সীমিত মাত্রায়। তবে কতদিন পর্যন্ত এই অভিযান স্থায়ী হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি তারা। হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষ নেতা নাঈম কাশেম বলেছেন, তারা ইসরায়েলের স্থল অভিযান মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছেন।
স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা অব্যাহত রয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে 3টি এলাকা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ফেলা হচ্ছে একের পর এক বোমা। শুক্রবার হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ সহ কয়েকশো মানুষ দক্ষিণ বৈরুতে নিহত হওয়ার পর ইসরায়েলি বাহিনী জানিয়েছে লেবাননে তাদের যুদ্ধাভিযান অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিটল টাটা, কৃষি সংবাদ। মেহেরপুরে দিন দিন বাড়ছে গ্রীষ্মকালীন লাউয়ের চাষ। সবজি হিসেবে লাউয়ের চাহিদা থাকায় বাজারে দামও ভালো। অল্প খরচে বেশি লাভ পাওয়ায় চাষিরা ঝুঁকছেন লাউ চাষে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তানভীর আহমেদের রিপোর্ট। সবজির চাহিদা মেটাতে মেহেরপুরে সারা বছর উৎপাদন হয় নানা রকম সবজি। এর মধ্যে গ্রীষ্মকালীন লাউ চাষ অন্যতম। কৃষি বিভাগের হিসেবে এবারে লাউয়ের চাষ হয়েছে প্রায় 200 হেক্টর জমিতে, যা গতবারের চেয়ে 50 হেক্টর বেশি। বিঘা প্রতি লাউ চাষে কৃষকের খরচ হয়েছে 20 থেকে 25 হাজার টাকা। বাজার দর ও চাহিদা ভালো থাকায় 1 বিঘা জমিতে উৎপাদিত লাউ বিক্রি করে কৃষক ঘরে তুলেছেন 50 থেকে 60 হাজার টাকা। লাউ চাষে আপনার মিনিমাম 45 থেকে 50 হাজার টাকা খরচ আসে। তবে আপনার লাউ এই বছর যা দাম, এই দামটা যদি আমাদের থেকে যায় প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে মানে আমরা আশা করছি আপনার 1 লাখ থেকে 1,20,000 টাকা বেচা কেনা হতে পারে। চাষিরা জানান লাউ চাষ করে লোকসান গুনতে হয় না। বর্তমান বাজার যে বাজার আছে লাউ ভালো, এবং দেখা যাচ্ছে যে আপনার যে বাজারটা আছে সে বাজারে যদি এই বাজার থাকে তাহলে পরে লাউয়ের ভালো প্রফিট। ব্যবসায়ীরাও জমি থেকে লাউ নিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। একদিক থেকে চাষের সমস্যা, সে হলো সার আর বিষ। সার আর বিষটা যদি একটু দাম কমায় তাহলে চাষে উন্নয়ন দিকে আগাতে পারবে। লাউ আবাদে চাষিদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবার লাউ চাষে আমাদের কৃষকরা উৎসাহিত হয়েছে। আমি মনে করি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশে থাকলে আমাদের কৃষকরা লাউ লাভ করবে এবং উত্তরোত্তর লাউয়ের বৃদ্ধি। অন্য জেলাতেও বছর জুড়ে ব্যাপকভাবে লাউ চাষ করায় গুরুত্ব আরোপ করছেন কৃষি সংশ্লিষ্টরা। তানভীর আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ধান, নদী, খাল এই তিনে বরিশাল এই জেলা ব্র্যান্ডিংকে সামনে রেখে বরিশালে গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে প্রশাসন। নগরী জলাবদ্ধতা নিরসনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয়রা। পরিবেশ বান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি দখলকৃত জলাশয় উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে জেলা প্রশাসন। সাইদ পান্থর তথ্য ও আরিফুর রহমানের ভিডিও চিত্র, আফরোজা হাসির রিপোর্ট। বরিশাল নগরীর পানি নিষ্কাশনের অন্যতম পথ জেলখাল, কিন্তু কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় দখল দূষণে খালটি মৃতপ্রায়। একটু বৃষ্টিতেই চরম জলাবদ্ধতায় পড়েন নগরবাসী। পানি প্রবাহ ফিরিয়ে আনতে খাল পরিষ্কারে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন। যে শুধু আমরা পরিষ্কার করলাম, সিটি কর্পোরেশন কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু আমি একবার পরিষ্কার করে গেলাম, খাল খনন করে গেলাম, আবার যদি নাগরিকরা আবারও সে আবার পলিথিন আবার ময়লা যদি তারা সে খালে ফেলে, কিন্তু সে আবার সে একই অবস্থায় পরিণত হবে। তাহলে আমাদের নাগরিক যে দায়িত্ব আছে, সেই নাগরিক দায়িত্ব পালন করার জন্য আমি এই বরিশালবাসীকে অনুরোধ জানাচ্ছি, বিনীত অনুরোধ জানাচ্ছি। পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন শ্রমিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। The rivers or canals, all of them were so polluted. We're here to work on it, make awareness, and we're here to build a cleaner, greener, and a better society, city. সম্মিলিতভাবে এই মহান উদ্যোগের সাথে তাদের সেবার যে মানসিকতা, সে শ্রম দেওয়ার যে ইচ্ছা, সেটি নিয়ে আমরা একত্রিত হয়েছি। এই উদ্যোগ সফল হলে বরিশালের মানুষ, তথা আমরা যারা এখানকার বাসিন্দা, তারা দিন শেষে পানিবন্দী যে দুর্দশা, তার থেকে মুক্তি পাবো। আমরা সেই পরিচ্ছন্ন করার মাধ্যমে এলাকাবাসীকে বলতে চাই, একা নয় এক হয়ে গড়ে তুলতে চাই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ। জলাবদ্ধতা নিরসনে দখলকৃত 22টি খাল উদ্ধারে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন নগরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। খেলার খবর।